ইতিহাসের বই খুললেই আমাদের শেখানো হয় 1903 সালের 17 ডিসেম্বর আমেরিকার নর্থ ক্যারোলিনার আকাশে রাইট ব্রাদার্স পৃথিবীর প্রথম বিমান উড়িয়েছিলেন। কিন্তু আপনি কি জানেন, এর ঠিক 8 বছর আগে 1895 সালে মুম্বাইয়ের চৌপাটি সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের সামনে একজন ভারতীয় বিজ্ঞানী আকাশে বিমান উড়িয়ে দিয়েছিলেন। আর সেই ব্যক্তির নাম ছিল শিবকর বাপুজি তালপরে। তিনি যে বিমানটি তৈরি করেছিলেন তার নাম ছিল মরুদ সখা, যার আক্ষরিক অর্থ হল বাতাসের বন্ধু। ভারতের এই কৃতি বিজ্ঞানী কোনো আধুনিক ল্যাবরেটরি ছাড়াই সির্ফ প্রাচীন বৈদিক সূত্র ব্যবহার করে এই অলৌকিক কাণ্ডটি ঘটিয়েছিলেন। কিন্তু রহস্যের আসল গভীরতা ঠিক পরেই শুরু হয়। ইতিহাসে অভিযোগ রয়েছে, এই সফল উড্ডয়নের পর ব্রিটিশ শাসকেরা এবং একটি আন্তর্জাতিক কোম্পানি তালপরের তৈরি সমস্ত নকশা, বৈজ্ঞানিক ব্লু প্রিন্ট ও নথিপত্র এক প্রকার জোরপূর্বক বা ধূর্ততার সাথে হাতিয়ে নেয় এবং রাতারাতি তাকে ইতিহাস থেকে পুরোপুরি গায়েব করে দেওয়া হয়। আর এর ঠিক 8 বছর পর হঠাৎ করে আমেরিকার মাটিতে রাইট ব্রাদার্স বিমান আবিষ্কারের কৃতিত্ব নিজেদের নামে প্যাটেন্ট করে নেয়। এবার প্রশ্ন হলো, শিবকর বাপুজি তালপরের এই অসাধারণ গবেষণার মূল উৎসটা আসলে কোথায় ছিল? উত্তরটা লুকিয়ে আছে ভারতের একটি প্রাচীন ও অত্যন্ত বিতর্কিত পাণ্ডুলিপির ভেতরে, যার নাম বৈমানিক শাস্ত্র বা বিমান শাস্ত্র। আজ আমরা খতিয়ে দেখব কি লেখা ছিল সেই বিমান শাস্ত্রে, কোন টেকনিক্যাল ফর্মুলা ব্যবহার করা হয়েছিল সেখানে, আর কিভাবে 21 শতাব্দীতে দাঁড়িয়ে আজকের যুব সমাজ এই সত্যকে ডিকোড করতে পারে। আমরা যখন বৈমানিক শাস্ত্র নিয়ে কথা বলি, তখন আমাদের ইতিহাসের একটি খুব গভীর ও রহস্যময় গোলক ধাঁধায় প্রবেশ করতে হয়। সনাতন ঐতিহ্য অনুযায়ী এই শাস্ত্রের মূল রচয়িতা হলেন পরম বিজ্ঞানী মহর্ষি ভরদ্বাজ। আধুনিক গবেষকদের একাংশ এবং কলোনিয়াল ঐতিহাসিকরা দাবি করেন যে এই বইটি মাত্র 20 শতাব্দীর শুরুতে পণ্ডিত সুব্বারায়া শাস্ত্রীর মাধ্যমে প্রথম সামনে আসে। কিন্তু প্রাচীন ভারতের গ্রন্থগুলোর অভ্যন্তরীণ গঠন পরীক্ষা করলে দেখা যায়, বৈদিক যুগে এবং রামায়ণ মহাভারতের সময়কালেও বিভিন্ন আকাশযান বা বিমানের উল্লেখ ছিল, যা প্রমাণ করে এই টেকনিক্যাল নলেজ বা বিমান তৈরির বিদ্যা আজ থেকে কমপক্ষে 3 থেকে 5 হাজার বছর আগে থেকেই এই দেশের ঋষিদের মগজে সংরক্ষিত ছিল। ভারতের কথা বলছে। মহর্ষি ভরদ্বাজ তার গ্রন্থে কেবল বিমানের উড্ডয়ন নিয়ে কথা বলেননি, তিনি আকাশকে বিভিন্ন স্তরে ভাগ করেছিলেন এবং প্রতিটি স্তরের বায়ুমণ্ডলীয় চাপ ও শক্তির তারতম্য নিয়ে আলোচনা করেছিলেন। আজকের আধুনিক অ্যাভিয়েশন সায়েন্স বা বিমান বিজ্ঞান যে বিষয়গুলোকে মাত্র কয়েক দশক আগে আবিষ্কার করেছে, ভারতের প্রাচীন বিমানশাস্ত্র সেই সমস্ত ধারণার একটি সম্পূর্ণ ব্লু প্রিন্ট হাজার বছর আগেই প্রস্তুত করা ছিল, যা পড়লে আজকের আইআইটি বা নাসার বিজ্ঞানীদের মগজও ঘুরে যেতে বাধ্য। বিমানশাস্ত্র সির্ফ কাল্পনিক গল্প লেখা হয়নি, এটি ছিল একেবারে নিরেট ইঞ্জিনিয়ারিং গাইডবুক। এই গ্রন্থে প্রধানত 4 ধরনের প্রাচীন বিমানের নকশা ও গঠন কিভাবে তৈরি করতে হয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেই 4টি ধরনের মাঝে একটা হচ্ছে শকুনা বিমান, যা পাখির মতো ডানা মেলে উঠতে পারে; সুন্দরী বিমান, যা অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন ছিল; ত্রিপুরা বিমান, যা 3 স্তরে অর্থাৎ আকাশে, মাটিতে এবং জলের নিচে বা সাবমেরিন হিসাবে চলতে পারে, স্ট্রেঞ্জ; এবং রুক্ষ্ম বিমান, যা দেখতে ছিল অনেকটা আধুনিক রকেটের মতো। এই বিমানগুলো চালানোর জন্য যে মেকানিজম বা ফুয়েল সিস্টেমের কথা বলা হয়েছে, তা আজকের সায়েন্স ফিকশনকেও হার মানায়। বিমানশাস্ত্র গ্রন্থে স্পষ্ট উল্লেখ আছে যে পারদকে একটি সুনির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে তার ঘূর্ণন শক্তি বা ভর বেগের মাধ্যমে এক বিশেষ অ্যান্টি গ্র্যাভিটি প্রোপালশন বা মহাকাশ প্রতিরোধী বল তৈরি করা হতো, যা বিমানকে মধ্যাকর্ষণ শক্তি ছিন্ন করে আকাশে ভাসিয়ে রাখত। সৌরশক্তি এবং আজাবর্ত ধাতু। বিমান তৈরি করার জন্য সাধারণ লোহা বা তামা নয়, বরং বিশেষ ধরনের মিশ্র ধাতু যেমন আজাবর্ত বা সোমক ধাতুর ফর্মুলা দেওয়া হয়েছিল, যা আজকের তীব্র বায়ু ঘর্ষণ এবং বজ্রপাতের হাত থেকে বিমানকে রক্ষা করতে পারত। 31টি বিশেষ যন্ত্র বিমানের ভেতরে পাইলটের সুরক্ষার জন্য, শত্রুর বিমানকে ট্র্যাক করার জন্য, যা আজকের রাডার সিস্টেম, এবং কুয়াশার মধ্যেও দিক নির্ণয় করার জন্য 31টি বিশেষ যন্ত্রের ডিজাইন দেওয়া হয়েছিল। ভাবতে পারছেন আপনি?
এবার আসা যাক সবচেয়ে অন্ধকার অধ্যায়টি, কিভাবে এই মহিমান্বিত বৈজ্ঞানিক ইতিহাসকে ভারতীয়দের মস্তিষ্ক থেকে পুরোপুরি মুছে দেওয়া হলো। ব্রিটিশরা যখন ভারতকে শাসন করতে আসে তখন তারা একটি বিষয় খুব ভালো করেই জানতো, যে জাতির নিজেদের পূর্বপুরুষদের উপর এবং নিজেদের প্রাচীন বিজ্ঞানের উপর অগাধ বিশ্বাস থাকবে, তাদের কোনোদিন মানসিকভাবে গোলাম বানানো সম্ভব নয়। তাই লর্ড ম্যাকলে, বারবার এই ম্যাকলেই আসছে আমাদের ভিডিওতে, কারণ ইনি হচ্ছেন মেইন সূত্র। তাই লর্ড ম্যাকলে সেই কুখ্যাত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভারতীয়দের যুব সমাজদের মগজ দুলাই শুরু করলো। সম্পূর্ণভাবে এডুকেশন সিস্টেম চেঞ্জ করে দেওয়া হলো। তারা ভারতের সমস্ত প্রাচীন সংস্কৃত গ্রন্থকে কাল্পনিক রূপকথা বা কুসংস্কার বলে প্রচার করতে শুরু করলো। ভারতের নিজস্ব নলেজ সিস্টেম বা টোল চতুষ্পাঠীগুলোকে আইনিভাবে নিষিদ্ধ করে এমন এক সমাজ ব্যবস্থা তৈরি করা হলো যেখানে নিজেদের ইতিহাস নিয়ে গর্ব করা মানে ব্যাক ডেটেড বা অশিক্ষিত হওয়া। আজকের দিনে আমাদের এই ব্যাক ডেটেড বা অশিক্ষিতর চশমা লাগিয়ে দেওয়া হয়েছে এবং এই চশমার মাধ্যমে আজকের জেনজিরা ভারতের সেই পুরনো সভ্যতার মানুষকে ব্যাক ডেটেডভাবেই চিহ্নিত করছে। দেখুন, যারা নিজেদের দেশের সংস্কৃতিকে খাটো করে দেখে কিন্তু বাইরের চটকদার ওয়েস্টার্ন কালচারকে মাথায় তুলে নাচে, তারা আসলে ব্রিটিশদের তৈরি করা সেই মনস্তাত্ত্বিক জালেরই শিকার। তারা বোকাদের মতো বিশ্বাস করে যে সমস্ত বিজ্ঞানের জন্ম হয়েছে ইউরোপের মাটিতে, আর আমাদের দেশের প্রাচীন ঋষিরা নাকি শুধু চোখ বন্ধ করে মন্ত্র পড়তেন। এই হীনমন্যতাই হলো কলোনিয়াল দাসত্বের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা সব থেকে বড় ট্র্যাপ বলতে পারেন একটা। আজকের তরুণ ও শিক্ষিত প্রজন্মের উদ্দেশ্যে খুব স্পষ্ট এবং সোজা ভাষায় একটা কথা না বললেই নয়। এই যে রাইট ব্রাদার্সের 8 বছর আগে শিবকর বাপুজি তালপদের বিমান উড়ানো কিংবা মহর্ষি ভরদ্বাজের বিমান শাস্ত্রের মেকানিক্যাল ফর্মুলা, এগুলো কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির গল্প নয়। এগুলো আমাদের গৌরবময় অতীত, যা আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয়ে ইতিহাসের পাতা থেকে পূর্ণরূপেই হারিয়ে গেছে। আর আমি তাদের কাছে একটি বিনীত প্রশ্ন রাখতে চাই, যারা নিজেদের দেশের ইতিহাস নিয়ে আলোচনা হলেই তা অবজ্ঞার চোখে দেখেন। আমরা কি সত্যি ভারতের প্রাচীন বৈজ্ঞানিক ঐতিহ্যকে নিরপেক্ষভাবে জানার চেষ্টা করেছি কখনো? বা কখনো কি মন দিয়ে পড়েছেন সুশ্রুত সংহিতা, আর্যভট্টের গণিত বা প্রাচীন প্রযুক্তি ও স্থাপত্য সম্পর্কিত ঐতিহাসিক গ্রন্থগুলোর আলোচনা? ইতিহাসকে জানার প্রথম শর্ত হলো কৌতূহল, কিউরিওসিটি, উপহাস নয়। মনে রাখবেন, দাসত্ব শুধু শৃঙ্খলে নয়, চিন্তাতেও জন্ম দিতে পারে। যে জাতি নিজের ঐতিহ্যকে না জেনে অবহেলা করে, সে নিজের আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলে। সুতরাং এইটুকু নিজের মাঝে সমাধান আনুন। আগে নিজে পড়ুন, গবেষণা করুন, বিভিন্ন মতামত প্রমাণ বিচার করুন এবং সত্যকে জানার চেষ্টা করুন। যদি আমাদের পূর্বপুরুষদের কোনো অসাধারণ অর্জন থাকে তাহলে তা গর্বের সঙ্গে স্বীকার করা উচিত আমাদের। আর যদি কোনো দাবি প্রমাণ সাপেক্ষ হয় তবে তা যুক্তি ও গবেষণার আলোয় যাচাই করা উচিত আপনাদের। জ্ঞান, প্রশ্ন এবং সত্যের অনুসন্ধানই একটি শক্তিশালী জাতির পরিচয়। এই আত্মপরিচয়ের যাত্রা আমাদের প্রত্যেকের নিজেদেরই। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্টে আপনার মতবাদ জানাবেন। আর আমাদের যে টিম এই প্রত্যেকটা ভিডিও আপনাদের সম্মুখে উপহারস্বরূপ দিচ্ছে, তাদের জন্য পারলে কিছুটা সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ সকলকে।